শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই শাশুড়ি অসুস্থ। সমাজ বলে বউ হলো অলক্ষ্মী, কিন্তু দোষটা কি আসলে তার? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষ আমি কী রান্না করবো সকালবেলা সেটা ভাবছিলাম, ভাবতে ভাবতে মনে হলো ফ্রিজে পনির আছে, পালং শাকও আছে, তাহলে যদি একটু পালং পনির করা যায় তাহলে কীরকম লাগে। সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে আগে একটু চা খেয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে চা বসালাম, চাটা খেয়ে বেগুনটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে পালং শাকটাকেও সেদ্ধ করে নিয়েছি। সকালবেলা উঠে কতগুলো কাজ হয়ে গেছে বলো দেখি। এখন পালং শাকটা গরম জল থেকে তুলে একদম ঠান্ডা জলে দিচ্ছি। এখন বরফ গলা জল দিতে হবে না, ট্যাঙ্কের জলই বরফ হয়ে আছে। কড়াতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেবো। আর মশলাটা যে ওখানে রেডি করেছি সেই মশলাটা কড়াতে দিয়ে একটু ভালো করে কষাবো। মশলায় কী কী দিয়েছি বলো তো? একটু আদা দিয়েছি, টমেটো দিয়েছি, ধনে দিয়েছি, জিরে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু তোমার হলুদের গুঁড়ো দিয়েছি। ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। এইভাবে পেস্ট একবারে সব মশলাগুলো দিয়ে করলে না বেশ ভালো খেতে হয়, জানো তো। আর কড়াতে একটুখানি তোমার জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটাকে ঢেলে নিলাম। আর তার আগে তো তোমরা দেখলে পনিরটাকে একটু ভেজে তুলে নিয়েছি। আর এখন জলটা থেকে ঠান্ডা হয়ে গেছে, পালং শাকটা তুলে নিচ্ছি, নিয়ে এর মধ্যে 4টে কি 6টার মতো কাজু দেবো। কাজু দিয়ে এটাকে ভালো করে তোমার পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, এবার তনুকে যেই বলছি কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, আর কি যে পালং পনির করবো, গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য, বেশ খেতেও ভালো লাগবে, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে বেশ ঝালে এটা ব্যাপারটা থাকে। তুমি বলছি তুমি যখনই রান্না করতে যাও যেগুলো দরকার তারই মধ্যে একটা না একটা জিনিস তোমার রান্নাঘরে ফুরিয়েই যায়। আমি বলছি হ্যাঁ ফুরিয়ে যায়, কিন্তু টেস্টটা কি খারাপ হয়? যে সেটা না, কিন্তু যখনই তুমি ভিডিও করো ভিডিওর মধ্যে বললে এইটা দিলে ভালো হতো, এইটা কিন্তু আমার কাছে নেই। আমি বলছি হ্যাঁ ওটা না দিলেও চলবে, সেই জন্য সব বন্ধুদেরকে বলি আর কি। তো পালং পনিরটা খুব ভালো হয়েছিল খেতে। এবার আর একটা জিনিস নেই, সেটাও তোমাদেরকে বলছি, হাসিও পাচ্ছে যেন। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবারে কি নেই সেটা বলছি। এটার মধ্যে দিচ্ছি এখন একটু টক দই, ফ্রেশ ক্রিম কিন্তু না, ফ্রেশ ক্রিমটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, টক দই দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি। পালং পনিরটা রান্না হয়ে গেছে, কিন্তু আমার ঘিটা ফুরিয়ে গেছে। ওই জন্য কি করবো, একটুখানি ঘিয়ের এটাতে এটা দিয়ে দিচ্ছি, এই যে পালংয়ের এটা দিয়ে দিচ্ছি। দিলে কি হবে, এর মধ্যে যেটুকু লেগে আছে সেটুকু এর মধ্যে মিক্সড হয়ে যাবে, আর ভালোভাবে ঘিটাও একটা ভালো সেন্টও বেরোবে। ঘি নিয়ে আসতে হবে, আগের মাসের মুদিখানাতে আমি ঘি তুলিনি, আমি জানি আছে হয়ে যাবে, তবে এই ঘিটা অনেক দিন চললো, অনেকটা ঘি ছিল তো এর মধ্যে, অনেকটা। ব্যাস হয়ে গেল। আর কি দেবো দাঁড়াও, সামান্য একটু জল দিয়ে দিই, এর মধ্যে পালংয়ের এটা লেগে রয়েছে। ব্যাস হয়ে গেল আমার আজকে পালং পনির। এই পালং পনিরটা খেতে খুব ভালো হয় জানো তো, রুটি দিয়ে। এই হাতাটা তুলি, 4 দিন হাতা জড়ো হয়েছে এখানে। এইসব রান্না করলে কি বলতো সবই ভালো লাগে, কিন্তু রান্নাঘরটা বড্ড অগোছালো হয়ে যায়, এটা ওটা করতে যাই তো ওই জন্য। তো এটা বেশি বকবক করবো না, এখনো রুটি হবে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পালং পনিরটারও রেডি হয়ে গেল। ঠিক আছে, এই ফুটে গেছে এটা একদম। লাউ দিয়ে হয়েছে তোমার মুগের ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা করেছি, আর এই হয়েছে তোমার পনিরের তরকারি, এখানে হয়েছে তোমার রুটি। শোনো খেতে বসে যাই, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ। তনু বেরিয়ে গেল, আর আমি এখন চলে এসেছি ব্যালকনির কাছে। কালকে তনু সোয়েটারটা কেটেছিলাম না, হাফ শুকনো হয়েছিল, হাফ শুকনো হয়নি, ওটাকে এখন গ্রিলের মধ্যে মেলে দেবো, দিয়ে আর গাছে একটু জল দেবো। আর স্ট্যান্ডটা এখানে থাকে তো একটু এদিক ওদিক সরিয়ে যাতায়াত করতে হয় জানো তো, নাহলে খুব প্রবলেম হয়। স্ট্যান্ডটাতে একটু বড় মতো, আর এখানে জামা কাপড়গুলো শুকনো করতে দিই। গ্রীষ্মকাল হলে কোনো অসুবিধা হয় না, কারণ গ্রীষ্মকালে কী বলতো এখানে জামা কাপড় শুকনো করতে দিলেই একদম হেভি, শীতকাল হলে একটু রোদ্দুরটা কম পড়ে তো ওই জন্য। আর আমার গাঁদা গাছে না ফুল আসছে জানো তো, একটা ছোট্ট কুঁড়ি ধরেছে, কিন্তু যখন আমি চারাটা নিয়ে এসেছিলাম তখন ওই যে মানে যার কাছ থেকে ওই দাদাটা বলে দিয়েছিল যে যখন প্রথম কুঁড়ি আসবে তখন ওটাকে ছিঁড়ে ফেলে দেবে, তারপর থেকে তোমার থোকা থোকা গাঁদা হবে। কিন্তু গাঁদা গাছটা দেখলে তোমার ভয় পেয়ে যাবে, একদম লিকলিক করছে, একদম কি বলবো। আমি ভাবছি ওকে একটু আমার মতো হৃষ্টপুষ্ট করবো, কিন্তু আমার মতো হৃষ্টপুষ্ট হতে এখন সময় লাগবে কি, তাই গোড়ায় সারটা দিয়েছি। বেশি আবার যত্নে ফেলে আবার মরে যাবে জানো তো, এটা আবার খুব সমস্যা হয় আমার। আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি জানো তো। এই কথাটা অনেক দিন আগে নয়, এই 2-4 দিন আগে এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে। বন্ধুটা
নামটা কি ছিল এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো সে জিজ্ঞাসা করেছিল আমাকে যে তোমার বিয়ের পর থেকে গিয়েই কি তুমি সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য শুরু করে দিয়েছিলে ওই অল্প বয়স থেকে? না, তখন থেকে গিয়ে আর কি করা সম্ভব হয়? তখন গেছি, কিন্তু আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে জানো তো। সেটা ব্যাপারটা হলো কি, আমার বিয়ের ঠিক পরের দিনকে, মানে বউ ভাতের পরের দিনকে তনুর ঠাকুমাকে ভর্তি করতে হয়েছিল হসপিটালে। সে আবার যায় অবস্থা, সবাই তো আমাকে বলতে শুরু করে দিল আমি নাকি অলক্ষী, ঘরে আসতেই শাশুড়িকে খেয়ে নিচ্ছি, বুঝলে তো, এইরকম অবস্থা হয়েছিল। তারপরেই ফোন গেল আমার মামার বাড়িতে, তখন আমাদের বাড়িতে ফোন ছিল না, মামার বাড়িতে ফোন গেল। মামার বাড়ি থেকে ডেকে পাঠালো যে তোর মেয়ে ওখানে গিয়েই তার শাশুড়ি হসপিটালে ভর্তি হয়ে গেছে। চারিদিকে ঢিড়ি পড়ে গেল জানো, আমি হচ্ছি অলক্ষী, আমি যেতেই শাশুড়িকে খেয়ে নিয়ে চালু করে দিয়েছি। কি বলবো তোমাদেরকে, এত লজ্জা এত ঘেন্নার ব্যাপারটা ছিল। মানে কেন হয়েছিল সবাই জানতো, মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় সবাই তখন জানতো কেন হয়েছিল, কিন্তু আমার নামে ফার্স্টে তো দোষটা তো ছড়িয়ে গেল। শুধু আমার নামে নয়, এমনকি আমার মামার বাড়ি, আমার মাসির বাড়ি, চারিদিক হয়ে গেল জানো তো। লজ্জায় তো আমার মাথা কাটা যাবে, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি ভাবি আমার জীবনটা কেন যে এইরকম অদ্ভুত, গভূত আর কিংভূতের মতো, আমি না বুঝতে পারি না জানো তো। মানে আমাকে ভগবান কীভাবে তৈরি করেছে গো, যে প্রতিটা পদে আমাকে অপদস্থ হতে হয়েছে, মানে আমি নিজেও বুঝতে পারি না জানো। উনি সেই প্রথমবার হসপিটালে ভর্তি হয়েছে তা কিন্তু নয়, এর আগেও অনেকবার হসপিটালে ওনাকে ভর্তি হতে হয়েছিল। কিন্তু যেহেতু আমি গেছি ঠিক বউ হয়েছে বউ ভাতের পরের দিনকে, সেটা আমার কারণে না, সেটা তার নিজের কারণে, মানে সে তার ভুল ভাল খাওয়ার জন্য তার অসুস্থতা, কিন্তু দোষ পড়ে গেল আমার ঘাড়ে জানো তো। আমার আবার শ্বশুরবাড়িতে যতটা না বদনাম ছড়িয়েছে তার থেকে বেশি বদনাম ছড়িয়ে গেছে বাপের বাড়ি এরিয়ায়। বাপের বাড়ি এরিয়া বলতে পাড়ায় অতটা নয়, ওই আর কি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই বলা বলি চালু, ও অপয়া, ও গিয়েছে, গিয়ে এইরকম কাণ্ড ঘটিয়েছে। বাপরে কি কাণ্ড সে দিন, কি সে দিনে তুমি গিয়ে থেকে আমি একটু খেতে পর্যন্ত পারিনি জানো তো। মানে যে খাবো, খাবার পর্যন্ত খাইনি, এরম রোগা কাঠি ভাজা হয়ে গেছিলাম। এখন বাথরুমে চলে এসেছি, ওইদিকে কাজ সব কমপ্লিট করে নিলাম। এবার বাথরুমে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তনুর অফিসের দুখানা জামা, আমার নাইটি, আর তনুর সেই গরমে যে প্যান্টটা পরে ওই প্যান্টটা, এই কটা জামা কাপড়ে কেচে ধুয়ে, আর আমি আজকে ছাদে আর যাবো না, ব্যালকনিতে শুকনো করতে দিয়ে দেবো স্ট্যান্ডটার মধ্যে। ও শুকনো হয়ে যাবে জানো তো, কারণ পাতলা জিনিস তো, খালি তনুর ওই প্যান্টটা শুকনো হবে না, ওটা শুকনো করতে মোটামুটি 2 দিন সময় লেগে যাবে। আর এই স্নান টান করে এখন চলে এসেছি তোমার ঘরের ভেতরে। এখন তোমার ওই মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমার তো এমনিতেই তো শীতকালে স্কিন খুব ড্রাই, আমার হাত পা অতটা ড্রাই হয় না গো, আমার কিন্তু মুখটা খালি ড্রাই হয়ে যায় জানো তো। মুখটা এত বিচ্ছিরিভাবে ফাটে, দেখে মনে হবে যেন তুমি ফর্সা হয়ে গেছো, কিন্তু ফর্সা হয়ে যাওনি, তোমার স্কিনটা ফেটে তোমার ওরকম মুখটা ড্রাই হয়ে গিয়ে ফর্সা ফর্সা দেখতে লাগছে। ঘরের সমস্ত কাজ হয়ে গেল, স্নান হয়ে গেল, এখন ওই 1:40 ঘরে পুজো করে নিলাম, নিয়ে গোপালকে খেতে দিয়েছি, গোপালের খাবারটা তুলবো তারপরে খেতে বসবো। ওই ডালটাকে গরম করব, কারণ ডালটা তো ঠান্ডা হয়ে গেছে, সেম রেগুলারে যেমন হয় ওইরকম গরম করব আজকেও, গরম করে তারপরে ভাতটা দিয়ে মেখে খাওয়া হবে। বাইরে আজ বেশ ভালো রোদ্দুর করেছে, কাচলাম, কেচে ভাবছিলাম ছাদে যাব, তারপরে ওই দূর ওই নাইটি কটা নিয়ে আর ছাদে যাবো না, এইখানেই মেলে দেবো, ভালো করে নিগড়ে শুকনো হয়ে যাবে। তনুর প্যান্টটা একটু মোটা, ওটা 2 দিন লাগবে শুকনো হতে, নিচে যদি শুকনো করি তাহলে 2 দিন লাগবে, ছাদে গেলেও 2 দিন লাগবে, নিচে শুকনো করলেও 2 দিন লাগবে, ওই জন্য আমি আর ছাদে চাইনি আজকে। আর একটা প্যান্ট আছে গোলাপি রঙের, ওটা এসে পড়বে এখন, এটা এখন 2 দিন ধরে শুকনো হোক, ওটা এটা শুকনো হলে ওটা আবার কাঁচা হবে, এইরকম করে দেবো। তো চলো এখন খেতে বসি। আর আবার রাত্রেবেলার জন্য পনিরের পালং পনিরটা রেখে দিয়েছি ফ্রিজেতে পুরে, আর রাত্রেবেলা খালি রুটিটা করবো ভাবছি। কারণ কি তোমার পালং পনিরটা ভাত দিয়ে ভালো লাগে না আমার খেতে, পালং পনির রুটি দিয়েই খেতে ভালো লাগে। তনুকে একটুখানি দিয়েছিলাম ভাত দিয়ে খেয়ে দেখার জন্য, দেখ টেস্ট কেমন হয়েছে, নুন ঝাল কেমন হয়েছে, বলছে ঠিক আছে। আর টিফিনে দিয়ে দিয়েছিলাম, রুটি দিয়েছিলাম, বেগুন ভাজা আলু ভাজা দিয়েছি, আর পালং পনিরটা দিয়েছি। আর আমার এখন এতটা মতো আছে তুলে রেখেছি। ও পনির খেতে খুব ভালোবাসে, আমি পনির ভালোবাসি কিন্তু অতটাও নয়, মানে হলেও চলবে না হলেও চলবে, মানে তরকারিটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো পনির না হলেও, কিন্তু ও আবার পনিরটাই খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্যই রেখে দিয়েছি। রাতেবেলা দেখি রুটি তো করবো, রুটির সঙ্গে একটা কিছু করে নেবো ভাবছি, আর পনিরটা আছে ওকে দিয়ে দেবো, রাতেবেলা ঝামেলাটা মিটে যাবে। তো চলো, বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া চলছে, আর এই এখন খাবারটা তুলে নিয়ে আগে, নিয়ে তারপরে খাবো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো,
বাসন টাসন মাজা হয়ে গেছে। এবার ঝুড়িতে তো এক ঝুড়ি বাসন রয়েছে, এগুলো আবার গুছিয়ে না রাখলে ওই বাসনগুলো আবার ঝুড়িতে রাখতে পারবো না। ওই জন্য বাসনগুলোকে সব গুছিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে একটু জল ভরবো, জল টল ভরে তারপর ঘর দালানটা একটু ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপরে কার্পেটগুলো পাতবো। সানান স্যারের কমেন্টটা পড়লাম, খুব ভালো লাগলো, কোনো কিছুতেই কষ্ট নয়, নতুন পথ খুঁজতে হয়। একদম ঠিক বলেছো গো, তোমার এই কথাটা শুনে মনে অনেকটা সাহস পেলাম জানো তো। থ্যাংক ইউ কল্পনা। আর এখন আমি কার্পেটটা পেতে নিচ্ছি, ঘরদালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, কার্পেটগুলো পেতে নিচ্ছি, নিয়ে চেয়ারগুলো তো সরিয়ে কার্পেটটা পাততে হয়, তারপর আবার চেয়ারগুলোকে তার উপরে বসিয়ে দিতে হয়। তারপরে আবার রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে আটা মাখা চালু করে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা আটা ফাটা মাখতে বড় বিরক্ত লাগে জানো তো এই শীতকালে। তাই জন্য এখন থেকে মেখে চাপাচুপি দিয়ে রেখে গিয়ে একটু বসবো, সন্ধ্যাবেলা গরম গরম খালে রুটিটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সব কাজ হলো, এখন ঘড়ির কাঁটা তোমার বাজে 4:12 ঘরে। তো আটাটা মেখে রেখে দিলাম, বাসনগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে এবার একটুখানি, আর এখন কোনো কাজ নেই, এবার একটু বসবো। আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে বলছি না, সন্ধ্যাবেলা একটুখানি পরে উঠবো, এই ঘরে দরজাটা টেনে দিই, নাহলে আবার যে কটা মশা আছে সে কটা মশাও ঢুকে যাবে। ব্যাস থাক, সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বালাবো, বারান্দার এখন লাইট কিরকম অন্ধকার মতো হয়ে গেছে দেখো। থাক, এখন ঠাকুরের কাছে খালি লাইটটা জ্বলছে তো ওটাই বারান্দায় পড়বে। এ ঘরে একটা মশা মারা ধূপ জেলে আর একটু বসে একটু এডিট করবো, একটু মোবাইলটা ঘাঁটবো, তারপরে আবার ওই সন্ধ্যে 5:30টার সময় উঠে একটু সন্ধ্যে দেবো, দিয়ে তারপরে আবার রাতের রান্না বান্না হবে। এই আমার চা হয়ে গেল সন্ধ্যাবেলায়। এই বাসনটা না বড্ড সেই হয়, কাঁপে, এত ছিপকাবে, এ করবে, বিরক্ত লেগে যায়। আর তেল মাখিয়ে নিয়েছি অল্প করে, দিয়ে একটুখানি মুড়ে নিয়েছি, এটা এখন খাই। এইরকম না মুড়ি খেতে আমার খুব ভালো লাগে জানো তো। আমার আজকে সুবর্ণলতা শেষ হলো দেখা, লাস্টে কেঁদে ফেদে আমি চোখ ফোক একদম ফুলিয়ে ফেলেছি। লাস্টে সুবর্ণলতা যখন মরে যাচ্ছে তখন এত মানে দেখতে খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, মানে সব কথাগুলো বলছে এ করছে তো সেই দেখছি, এত অনুগুলি নিশ্চয়ই। আমি দেখো কেমন ব্যাকে চলে এলাম। দাদা বল। হ্যাঁ মেঝেতে উঠে পড়েছিস, বসতে পেয়েছিস? আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, ফাঁকা হয়েছে। হ্যাঁ সাবধানে চলে আয়। হ্যাঁ ঠিক আছে, কিছু বলবি? ঠিক আছে, দাও ফোনটাকে পকেটে ঢুকাই। তো চলো আমি ব্যাকে চলে এলাম, একবার লাইটটা অফ করে দিই। এইরকম ভাবে নিয়ে যেতে আমার চা ওই জন্যই ঠান্ডা হয়ে যায়, ঘর পর্যন্ত পৌঁছতে চা ঠান্ডা। গোপালকে এখনো ঘুম পাড়াইনি, গোপালকে খেতে দিয়েছি, দিয়ে একটু পরে ঘুম পাড়াবো। জামাটা ওই জন্য ছাড়িনি, খালি ওর উপরে হাউস কোটটা খালি পরে নিয়েছি। চলো চাটা খাই। সেই দুপুরবেলা থেকে, সেই 4টে থেকে আমি ওটা দেখছিলাম, পরপর এপিসোডগুলো দেখতে দেখতে ওটা সুবর্ণলতাটা খতম হয়ে গেছে। যে দেখা একদম চোখ ফোক ফুলে আলুর দম হয়ে গেছে, কি বাজে দেখাচ্ছিল। আমি বলি এ বাবা আমাকে কিরাম দেখাচ্ছে দেখো, খালি নিজে আয়নাতে দেখছি আর বলছি। আর তারপরে অনেকক্ষণ পরে চোখ ফোকগুলো এখন একটু ঠিক হলো, তারপরে থাক। আর ওই সুবর্ণলতার যে এটা দেখবো না, মানে মোটামুটি দেখা পুরো কমপ্লিট। তো ব্যাপারটা কি হলো না হলো সবটাই দেখলাম, যেহেতু ভালো লাগলো। সিরিয়ালটা খুব সুন্দর, একদম মানে কি বলবো, হৃদয় ছুঁয়ে যাবে এরকম একটা সিরিয়াল। চলো খেয়ে নি, ঠিক আছে? এই তনু কি পরে এসেছে গো, কি পরেছিস? চশমা? দাঁড়া, ওখানে ভাই ভাই করে বকছে, একটু বন্ধ করি। কি ভাল লাগছে দেখতে, সামনে থেকে দেখাই। সামনে থেকে ভালোই লাগছে দেখতে। এটা কি ল্যাপটপের সামনে পড়ে বসে থাকার জন্য? ভালো মানিয়েছে মুখে। কত দাম নিয়েছে? 550। 550। লেন্সটা কিসে? এই ফ্রেমটার দাম 200 টাকা। 200 টাকা, আচ্ছা। আর এটা গ্লাসটা কি O2 বলছিল। O2, আচ্ছা।
সাথে সাথে কি নিয়ে এসছিস? আলু নিয়ে এসেছি। হ্যাঁ, আলু তো ফুরিয়ে গেছে, তোকে বললাম 2 কিলো আলু হুম। এবার রাখ। হ্যাঁ, সাথে এই দুটো দিয়েছে, এটা ফ্রি। কি? এই যে লেন্স ক্লিনিং কিট। আচ্ছা, লেন্স পরিষ্কার করার জন্য। একটা ড্রপ থাকবে, এই যে এই কোম্পানির। আচ্ছা, কি কোম্পানি এটা? কোম্পানি লেন্স না ক্লিনিং বোধহয়। ফ্লুইড। এই যে O2 লেন্সেস। O2 লেন্সেস। আচ্ছা, O2। ভালো তাই তো? হ্যাঁ, বললো এটা খুব ভালো। মানে ল্যাপটপের সামনে বসে কাজ করা যাবে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কাজ করলে ঠিক আছে। এটা মানিয়েছে আমার বলে হ্যাঁ, মানিয়েছে। কার্ডটা নিয়েছি। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। তবে তুই তো ওইখানে অন্যরকম দেখছিলিস ফ্রেমগুলো, এইখানে আবার এই ফ্রেম পছন্দ হয়ে গেল। কারণ এই ফ্রেমটার দামটা সবচেয়ে কম। ওই জন্যই তো তোর সাথে যাই। হ্যাঁ, গেলে কিনতে ইচ্ছা করে, আর নিজে খেললে কম কম দামটা কিনে আনবো। দামি জিনিস কিনে যায়, আর ও নিজে কিনলে কম দামি জিনিস কিনে নিয়ে আসে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। ও তো খালি চশমাটা পরে এতে বসবে, তোমার ল্যাপটপের সামনে বসে কাজ করবে, আর তো কিছু না। দুটো ঢুকে গেল, আর তো কিছু আমাদের বাইরে বাইরে যাওয়ার এখন কোথাও কিছু নেই, জল ফল দিতে আসারও কিছু নেই। তা চাবিটা দিয়ে দিই, আবার নাহলে রাত্রিবেলা এডিট করতে বসবো, আর করতে বসবো। দাঁড়া, চাবিটা দিয়ে দিই। তুই ছাড়, আমি নেবি, যাই করে নিয়েছি। বাও, রেখে দাও। হ্যাঁ, এমন কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। তুমি তো কাজ করবে, খালি কাজ করবে আবার রেখে দেবে, এই তো কাজ। কি রান্না করছি? পনির আছে, পানিটা ভালো ছিল বাবাই। খুব সুন্দর টেস্টি। এর মধ্যে কি আছে? ওদের বেগুন ভাজা হচ্ছে, পানি রেখে দিয়েছি, রুটি হয়ে গেছে। তুমি হাত পা ধুয়ে নাও, তোমাকে খেতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই খাবি না? হ্যাঁ, আমি আবার কি খেয়ে থাকবো। আরে পালং শাকটা বেটে সবসময় পনির শাকটা যেমন তরকারি, ডিমের তরকারি করে দিবি, একই টেস্টে। হ্যাঁ, সেটা হচ্ছে পালং ডিম, পালং ডিম। তুমি অফিসে নিয়ে যেতে পারবে পালং ডিম? পালং শাকটাকে তুলে দিবি, আর সাথে আলু দিয়ে দিবি। ঠিক আছে, আমি গরম করছি, তুমি যাও, গিয়ে হাত পা ছেড়ে এসো। ওকে, আমার রাতের রান্না রেডি। খালি বেগুনটা ভেজেছি আর রুটিটা করেছি। এই যে পানির আছে, বেগুন ভাজা দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যাবে। বেগুন ভাজা দিয়ে আমার রুটি খেতে কি ভালো লাগে। আর বেগুনটাকে একেবারে লম্বা করে ফালি করে ভেজেছি, তো ভালো খেতে হবে, জানো তো। তো চলো, আমার খালি কড়াটা পড়ে আছে, চাটুটা পড়ে আছে, এই চায়ের একটা বাসন পড়ে আছে, আর কিছু নেই। আর এই বাসনগুলোকে গুছিয়ে এই বাসনগুলোকে আমাকে মাজতে হবে। রাতের এই কাজ, কালকে সকালবেলা কি হবে সেটাকে একটুখানি ভেবে নিতে হবে। ফ্রিজে কি কি আছে? ফ্রিজে আছে তোমার বাঁধাকপি আছে, তোমার আছে, ওই যে বলো না, ফুলকপি আছে, পালং শাক আছে, বেগুন আছে, টমেটো আছে, সবই আছে। এইগুলো দিয়ে ঝাউকাটা কালকে তরকারিটা করবো। আর ডিম করে দেবো, কালকে তো তোমার বুধবার, আজকে নিরামিষ খেয়েছি, কালকে ডিম খেয়ে নেবো। তো এই কাজগুলো মানে করতে হবে এখানে। তো চলো, আজকে আর কোনো কাজ নেই। আজকে জামা কাপড়ও কিছু গোছানো ছিল না, সকালবেলা 2-4টে ছিল, গুছিয়ে ফেলেছি। কারণ যা কেচেছি আজকে, তো মোটামুটি যেগুলো পরি ওগুলো কেচেছি, সেগুলো এখনো ভিজে, ছাদে যায়নি, তো ওগুলো ওখানে শুকনো হচ্ছে। কালকে দিনটা গেলে কালকে সকাল বেলার দিকে শুকনো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।